ওয়েলকাম স্টুডেন্টস। প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে আমি সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট এটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে এবং এই পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে। তো আজকে আমি আমার ক্লাসে আসি। আজকে আমরা আলোচনা করব আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং। আজকে আলোচ্য বিষয় হবে আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং। এর আগে আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড কী। আমরা যে সমস্ত যৌগিক পদার্থগুলো দেখি বা কোনো মৌলিক পদার্থের অণুগুলোও দেখি, তারা এক প্রকার রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ। তাহলে যে পরমাণুগুলো দিয়ে অণু তৈরি হয় বা যে পরমাণু, বিভিন্ন মৌলের যে পরমাণুগুলো দিয়ে একটা যৌগিক পদার্থ তৈরি হয়, তাদের মধ্যে যে পরমাণুগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে বা আয়নগুলোর মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। অর্থাৎ এরকম রাসায়নিক বন্ধনের সাহায্যেই মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ তৈরি হয় বা পরমাণু থেকে অণু তৈরি হয়। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, যে আকর্ষণ বলের প্রভাবে পরমাণু, অণু বা আয়নগুলি পরস্পর সংযুক্ত হয়ে সুস্থিত জোটবদ্ধ অবস্থার সৃষ্টি করে, সেই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। ওয়ান্স এগেন, যে আকর্ষণ বলের প্রভাবে পরমাণু, অণু বা আয়নগুলি পরস্পর সংযুক্ত হয়ে সুস্থিত জোটবদ্ধ অবস্থার সৃষ্টি করে, সেই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ কোনো যদি একটা যৌগিক পদার্থ নিই, তাহলে যদি দেখি এর মধ্যে একাধিক মৌলিক পদার্থ অবস্থান করছে, তাহলে এই মৌলিক পদার্থগুলো একে অপরের সঙ্গে একটা আকর্ষণ বলে আবদ্ধ আছে। এই আকর্ষণ বলে আবদ্ধ থেকেই মৌলিক পদার্থগুলো যৌগিক পদার্থ তৈরি করেছে। তাহলে এই যে পরমাণুগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে বা আয়নগুলোর মধ্যেই যে আকর্ষণ বল, যে আকর্ষণ বলের সাহায্যে তারা একত্রিত হয়ে কোনো অণু বা কোনো যৌগিক পদার্থ তৈরি করেছে, সেটাই হবে রাসায়নিক বন্ধন। সেই আকর্ষণ বলকেই আমরা বলবো রাসায়নিক বন্ধন। অর্থাৎ এই যে পদার্থ সৃষ্টি হয়েছে, যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে, এইগুলো রাসায়নিক বন্ধনের ফলেই মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে। এবারে আসবো এই যে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং। আবার বলি, আমরা এই যে রাসায়নিক বন্ধনটা আলোচনা করলাম, এই রাসায়নিক বন্ধনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, অপরটা হচ্ছে সমযোজী বন্ধন। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডিং। আয়নীয় বন্ধন, আয়নিক বন্ডিং সংজ্ঞাটা পড়ে নেওয়া যাক। দুটি প্রসম পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হয়। এই আয়নগুলি বিপরীতধর্মী আধানের তড়িৎ আকর্ষণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নীয় বন্ধন বলে। তাহলে দুটি প্রসম পরমাণু, প্রসম পরমাণু মানে যে পরমাণুগুলো তড়িদাহিত নয়, এরকম দুটি প্রসম পরমাণু যদি পরস্পরের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান করে, অর্থাৎ একটি পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে এবং অপর পরমাণুটি যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এরা ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন কে হবে?
যে পরমাণুটি ইলেকট্রন বর্জন করবে সেটি হবে ক্যাটায়ন, এবং যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে সে হবে অ্যানায়ন। তাহলে দুটি প্রসম পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের ফলে একজন ক্যাটায়ন এবং একজন অ্যানায়নে পরিণত হবে। এখন এই দুটো আয়ন যেহেতু বিপরীতধর্মী, তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি দুটি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই আয়নগুলো, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তৈরি হলো, এরা পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি করবে। এই বিপরীতধর্মী আধান যেহেতু, তাদের মধ্যে যে তড়িৎ আকর্ষণ হবে, সেই তড়িৎ আকর্ষণের ফলে এর একটা বন্ধন সৃষ্টি করবে, রাসায়নিক বন্ধন সৃষ্টি করবে। এই বন্ধনটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন। এরপরে আসছে আয়নীয় যৌগ, আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ড কোনটা? আয়নীয় বন্ধন দ্বারা সংযুক্ত হয়ে পরমাণু, অণু বা আয়নগুলি যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলে। তাহলে আমরা যে আয়নীয় বন্ধনের কথা বললাম, এই আয়নীয় বন্ধন দ্বারা সংযুক্ত হয়ে পরমাণু, অণু বা আয়নগুলো যে যৌগ গঠন করবে তাকে আমরা বলবো আয়নীয় যৌগ। অর্থাৎ যে সমস্ত যৌগের মধ্যে অণু, পরমাণু বা আয়নগুলোর মধ্যে এই বিপরীতধর্মী আধানের তড়িৎ আকর্ষণ বল বর্তমান এবং এই আকর্ষণ বলের জন্য বন্ধন সৃষ্টি করবে, সেই সমস্ত যৌগগুলি হবে আয়নীয় যৌগ। আয়নীয় বন্ধন দ্বারা সংযুক্ত হয়ে পরমাণু, অণু বা আয়নগুলি যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলে। উদাহরণ, কয়েকটি আয়নীয় যৌগের উদাহরণ: সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা একটা আয়নীয় যৌগ। লিথিয়াম হাইড্রাইড, এটা একটা আয়নীয় যৌগ। ক্যালসিয়াম অক্সাইড, এটাও আয়নীয় যৌগ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও আয়নীয় যৌগ। এরকম অসংখ্য আয়নীয় যৌগ আছে। উদাহরণস্বরূপ আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি আমরা এখানে উদাহরণস্বরূপ দেখিয়েছি। আয়নীয় যোজ্যতা, ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে আমরা আয়নীয় বন্ধন পড়লাম, আয়নীয় যৌগ পড়লাম, এখন পড়ব আয়নীয় যোজ্যতা, ইলেকট্রোভ্যালেন্সি। ডেফিনেশনটা পড়া যাক। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায় কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তরের মাধ্যমে সৃষ্ট সুস্থিত আয়ন দুটির পরস্পর বিপরীত তড়িৎ আকর্ষণের সাহায্যে যৌগ গঠন করার ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায়, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুই চায় যে তার যে নিকটতম নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ পর্যায় সারণীতে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটি অবস্থান করছে ও তার ইলেকট্রন কাঠামো লাভ করবার চেষ্টা করবে। তাহলে প্রত্যেকটি পরমাণুই এই যে পর্যায় সারণীতে অবস্থিত তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল, প্রত্যেকটা মৌল চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থিত তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টা করবে। তাহলে এইটা করতে গিয়ে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বর্জন করবে এবং অন্য কোনো পরমাণু সেই ইলেকট্রনটিকে গ্রহণ করবে। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন যেটা হলো, সেটা শুধুমাত্র ওই নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের জন্যেই। তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের জন্যেই কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বর্জন করতে পারে, বা সেই ইলেকট্রনটিকে অন্য একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে নিতে পারে। তাহলে এইভাবে যে পরমাণুটি ইলেকট্রন বর্জন করলো সেটি ধনাত্মক তড়িদাহিত আধানে পরিণত হলো, এবং ওই ইলেকট্রনটিকে যে পরমাণু গ্রহণ করলো ওটি ঋণাত্মক তড়িদাহিত আধানে আহিত হলো। নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায় কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তরের মাধ্যমে
সৃষ্ট সুস্থিত আয়ন। কেন সুস্থিত আয়ন বলা হচ্ছে না, যখন এরা এইভাবে ইলেকট্রন বর্জন বা গ্রহণের ফলে এরা একটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করছে, তখন তারা একটা সুস্থিত আয়ন তৈরি হচ্ছে। তাহলে এইভাবে স্থানান্তরে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে সুস্থিত আয়ন তৈরি হচ্ছে, এদের মধ্যে পরস্পর বিপরীত তড়িতাকর্ষণের সাহায্যে যৌগ গঠন যে করার যে ক্ষমতা অর্জন করছে এরা, তাহলে একজন ধনাত্মক তড়িদাহিত আধানে তৈরি হলো আর একজন ঋণাত্মক তড়িদাহিত আধান তৈরি হলো। এই দুটি বিপরীত তড়িৎধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করতে থাকবে। তাহলে এই আকর্ষণের মাধ্যমে ওদের যে যৌগ গঠন করার ক্ষমতা অর্জন করবে ওই মৌলগুলো যে যৌগ গঠন করার ক্ষমতা অর্জন করবে, সেই ক্ষমতাকে আমরা তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলবো। তাহলে আয়নীয় যোজ্যতা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। সমযোজ্যতা, এটা আসলে এমনি এমনি হচ্ছে না, এটা হচ্ছে প্রত্যেকটা পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করার চেষ্টা করছে, এটাই আসল ব্যাপার। প্রত্যেকজন চাইছে আমার যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলটি আছে তার যেমন ইলেকট্রন কাঠামো, আমি ওই ইলেকট্রন কাঠামোটা লাভ করব, তাহলে আমি সুস্থিত হব। এখানে আমি আয়নীয় যৌগের গঠন হিসাবে একটা উদাহরণ দেখিয়েছি, এটা একটু বোঝার চেষ্টা করা যাক। প্রথমে এটা এঁকেছি একটা সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এর কেন্দ্রে আছে 11টি প্রোটন এবং এর বাইরের বিভিন্ন কক্ষপথে 11টি ইলেকট্রন আবর্তন করছে। আমরা এখন এই সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনের সজ্জাটা একটু দেখে নিই। এখানে 281, সোডিয়ামের ইলেকট্রনিক সজ্জা হচ্ছে 281, অর্থাৎ প্রথম কক্ষপথে, অর্থাৎ কে কক্ষপথে আছে দুটি ইলেকট্রন, ছবিতে দেখিয়েছি। প্রথম কক্ষপথে আছে দুটি ইলেকট্রন। পরবর্তী কক্ষপথ কে এল কক্ষপথে আছে 8টি, দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8, 8টি দেখিয়েছি। এবং তৃতীয় কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি একটি ইলেকট্রন আছে। তাহলে প্রথমে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন কাঠামো দেখলাম, এর ইলেকট্রন কাঠামো হলো 281। প্রথম কক্ষপথে আছে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে একটি ইলেকট্রন। এবার আমরা ক্লোরিনের ইলেকট্রনিক সজ্জাতে আসি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ এর যে কেন্দ্রে আছে 17টা প্রোটন। তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকের বিভিন্ন কক্ষপথে ওই 17টি ইলেকট্রন আবর্তন করছে। দেখা যাক এই 17টি ইলেকট্রন কিভাবে আবর্তন করছে, কোন কক্ষপথে কটি ইলেকট্রন আবর্তন করছে। তাহলে ক্লোরিনের ইলেকট্রনিক স্ট্রাকচার হয়ে যাবে 287, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে থাকবে 7টি ইলেকট্রন। আমি সেটা ছবিতে দেখিয়েছি। প্রথম কক্ষপথে আছে 2টো, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা এবং সর্ববহিস্থ কক্ষপথে আছে 7টা। এখন এই সোডিয়াম পরমাণু চাইবে তার যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল তার ইলেকট্রন কাঠামো লাভ করতে। তাহলে সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলকে নিয়ন, তার ইলেকট্রন স্ট্রাকচার কি 28। তাহলে নিয়নের ইলেকট্রন স্ট্রাকচার হচ্ছে 28। তাহলে এ চাইবে আমি 28, অর্থাৎ প্রথম কক্ষপথে আমার দুটো ইলেকট্রন থাক এবং সর্ববহিস্থ কক্ষপথে আমার 8টা ইলেকট্রন থাক। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন তো আছে প্রথম কক্ষপথে, এই কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। তাহলে যদি 28 এই কাঠামোটা লাভ করতে হয়, তাহলে বাইরের কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে, এই একটি ইলেকট্রনকে কি করতে হবে, এই একটি ইলেকট্রনকে ওকে বর্জন করতে হবে। অপরপক্ষে ক্লোরিন পরমাণুতে দেখা যাক ক্লোরিন পরমাণু কি করবে। ক্লোরিন পরমাণু যে ওর যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল সেটা হবে আর্গন। তো আর্গনের যে আবার ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 288, অর্থাৎ ক্লোরিন চাইবে আমার
288 হোক, তাহলে 288 এই ইলেকট্রন কাঠামোটা যদি আমি লাভ করতে পারি তাহলে আমি সব থেকে সুস্থিত হব। তাহলে 288 করতে চাইছে, প্রথম কক্ষপথে 2টো আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা আছে, কিন্তু তৃতীয় কক্ষপথে এর কটা আছে? 7টা আছে। তার মানে এর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন করতে গেলে আরও একটি ইলেকট্রন দরকার। অর্থাৎ এক্ষেত্রে সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন কাঠামো লাভ করার জন্যে বাইরের কক্ষপথ থেকে যে ইলেকট্রনটিকে বর্জন করবে, ক্লোরিন সেই ইলেকট্রনটিকে তার সর্ববহিস্থ কক্ষপথে গ্রহণ করবে। তাহলে কি হলো? সোডিয়াম নিয়নের স্ট্রাকচার পেল 28, যখন এটা বর্জন করে দিল, এই যে এই স্ট্রাকচারটা আমি দেখিয়েছি, এইটা নিয়নের ইলেকট্রনিক স্ট্রাকচার। আর সেই ইলেকট্রনটাকে ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষপথে নিয়ে আর্গনের স্ট্রাকচার লাভ করলো। তাহলে দুজনই এখন এই ইলেকট্রন বর্জন করার পর এবং এই ইলেকট্রন গ্রহণ করার পর দুজনেই নিষ্ক্রিয় মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করলো। এখন যেহেতু এই সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এটা ধনাত্মক তড়িদাহিত হয়ে গেছে, Na+ হয়ে গেছে, এবং ক্লোরিন একটি ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষপথে গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়ে গেছে। আমরা জানি প্রত্যেকটা পরমাণু হচ্ছে নিস্তড়িত, কারণ তার নিউক্লিয়াসে যতটা পজিটিভ তড়িতাধান থাকে বাইরের কক্ষপথে ঠিক ততটাই নেগেটিভ তড়িতাধান থাকে। অর্থাৎ পজিটিভ তড়িতাধানের পরিমাণ এবং নেগেটিভ তড়িতাধানের পরিমাণ হয় সর্বদা সমান। তাহলে এখন এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই যে দুটো বিপরীত তড়িৎধর্মী আধান যে তৈরি হলো, বিপরীত তড়িৎধর্মী আধান তৈরি হলো, এরা কি করবে? এরা পরস্পরকে একটা দৃঢ় বলে আকর্ষণ করবে। দৃঢ় বলে আকর্ষণ করে এরা তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড NaCl। এখানে দেখানো হয়েছে সোডিয়াম Na একটা ইলেকট্রন বর্জন করেছে, মাইনাস ইলেকট্রন হয়ে গেছে Na+। এখানে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে, হয়ে গেছে ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে হয়ে গেছে ক্লোরিন মাইনাস। এখন এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড NaCl। আরেকটি তড়িৎযোজী যৌগের যে ইলেকট্রন বিন্যাস বা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নিই। সেটা হবে লিথিয়াম হাইড্রাইড LiH। তাহলে লিথিয়াম, প্রথমে লিথিয়াম পরমাণুটার ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করব। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তার মানে লিথিয়ামের ভিতরের কক্ষপথে 1 নম্বর কক্ষপথে আছে 2টি ইলেকট্রন এবং শেষ কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। এখানে দেখিয়েছি লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টো, শেষ কক্ষপথে 1টি, অর্থাৎ টোটাল 3টি ইলেকট্রন এইভাবে সজ্জিত আছে। অপরপক্ষে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের বাইরের কক্ষপথ, হাইড্রোজেনের একটাই মাত্র কক্ষপথ আছে ইলেকট্রনের জন্য, সেই কক্ষপথেও একটি ইলেকট্রনই আবর্তন করছে, একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে হাইড্রোজেনের মধ্যে। সেটা যদি প্রোটিয়াম হয়, অপর ক্ষেত্রে নিউট্রন অবস্থান করে। তাহলে লিথিয়াম 2,1 এ কার ইলেকট্রন কাঠামো লাভ করবার চেষ্টা করবে? লিথিয়াম 2,1 এ কার ইলেকট্রন কাঠামো লাভ করার চেষ্টা করবে? এই ইলেকট্রন কাঠামো লাভ করার চেষ্টা করবে হিলিয়ামের ইলেকট্রন স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করবে। তার মানে হিলিয়ামে কী হয়? শুধুমাত্র 2, বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন আছে হিলিয়ামের। তার মানে এর ক্ষেত্রে সেইটা করতে গেলে এর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে বর্জন করে দিতে হবে, সে ওই ইলেকট্রনটাকে বর্জন করবে। অপরপক্ষে হাইড্রোজেনের বাইরের কক্ষপথে আছে 1টি ইলেকট্রন, হাইড্রোজেনও চেষ্টা করবে আমি হিলিয়ামের ইলেকট্রন স্ট্রাকচার গ্রহণ করব। লিথিয়াম যেমন চাইছে আমি হিলিয়ামের ইলেকট্রন স্ট্রাকচার নেব, হাইড্রোজেনও সেই রকম চেষ্টা করছে যে আমি হিলিয়ামের ইলেকট্রন স্ট্রাকচার পাবো, তাহলে আমরা সুস্থিত থাকব। এখানে লিথিয়াম তার বাইরের কক্ষপথের ইলেকট্রনটিকে হাইড্রোজেনের বাইরের কক্ষপথে স্থানান্তরিত করলো। যখন লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করলো তখন লিথিয়াম প্লাস আয়ন তৈরি হলো এবং সেই যে ইলেকট্রনটা হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাস আয়ন তৈরি হলো। এখন এই লিথিয়াম প্লাস এবং হাইড্রোজেন মাইনাস এগুলো পরস্পর বিপরীত তড়িৎধর্মী আকর্ষণে যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড গঠন করলো। তাহলে এই লিথিয়াম হাইড্রাইড হলো একটি তড়িৎযোজী যৌগ। এবার তড়িৎযোজী বা আয়নীয় যৌগের ধর্ম আমরা দেখব। আমরা এই যে তড়িৎযোজী যৌগগুলো আলোচনা করলাম, এদের
ধর্ম কেমন হবে। নাম্বার ওয়ান, যৌগগুলি সাধারণত কঠিন ও কেলাসাকার হয়। তাহলে তড়িৎজয়ী যৌগগুলো সাধারণত সলিড হয়, কঠিন হয় এবং এগুলো কেলাসাকার হয়। নাম্বার টু, যৌগগুলি সাধারণত জলে দ্রবীভূত হয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। তাহলে আমরা যে তড়িৎজয়ী যৌগগুলো পেলাম, এই তড়িৎজয়ী যৌগগুলো সাধারণত জলে দ্রাব্য হয়। যেমন এখানে একটা উদাহরণ আমরা দেখি, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, আমরা আগে আলোচনা করেছি খাদ্য লবণ জলে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয় না। তাহলে এরা শুধুমাত্র জলে দ্রবীভূত হয় বা অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয় না। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি। এই যে আয়নীয় যৌগগুলো আমরা পড়লাম, এই আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি, কারণ এরা এই আয়নীয় যৌগগুলির ভিতরে যে আয়নগুলো, এরা পরস্পর একটা বিপরীত তড়িৎ আকর্ষণে দৃঢ় বলে আবদ্ধ থাকে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। যৌগগুলি অনুদ্বায়ী। অনুদ্বায়ী কাকে বলবো না, যা উবে যায় না, যাকে রেখে দিলে উবে যায় না, সে হচ্ছে অনুদ্বায়ী। তাহলে এই যে তড়িৎজয়ী যৌগগুলো, এরা হচ্ছে অনুদ্বায়ী, অর্থাৎ এগুলোকে রেখে দিলে এরা উবে যায় না। 5 নম্বর, যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই যে তড়িৎজয়ী যৌগগুলো পেলাম, এই তড়িৎজয়ী যৌগগুলোকে যদি গলিত বা দ্রবীভূত অবস্থায় তার মধ্য দিয়ে যদি তড়িৎ পাঠাই, সেটা কি হবে, সেটা বিশ্লিষ্ট হয়ে ভিন্ন ধর্মী পদার্থে পরিণত হবে। তাহলে যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য, আয়নীয় যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য, গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহনে সক্ষম এবং তড়িৎ পরিবহনের ফলে এরা বিশ্লিষ্ট হয়ে নূতন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়। এদের রাসায়নিক বিক্রিয়া দ্রুত হয়। যে আয়নীয় যৌগগুলো আমি পড়লাম, আয়নীয় যৌগের ক্ষেত্রে যে কেমিক্যাল রিয়াকশান, যে রাসায়নিক বিক্রিয়া, এগুলো খুব স্পিডি রিয়াকশান হয়। তড়িৎজয়ী যৌগগুলো আয়নীয় অবস্থায় থাকার জন্য এদের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়। আমরা যে সমস্ত তড়িৎজয়ী যৌগ, তাদের ক্ষেত্রে আণবিক ভর কথাটা আমরা ব্যবহার করি না। তড়িৎজয়ী যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করি না, যেহেতু তড়িৎজয়ী যৌগগুলো আয়নীয় অবস্থায় থাকার জন্য এদের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়। যেহেতু তড়িৎজয়ী যৌগের ক্ষেত্রে আয়নীয় অবস্থায় থাকে যৌগগুলো, এগুলো যৌগগুলো আয়নীয় অবস্থায় থাকে, সেই জন্য এদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটি ব্যবহার করব না, এদের ক্ষেত্রে আমরা সংকেত ভর এই কথাটি ব্যবহার করব। এটা যথেষ্ট যুক্তিপূর্ণ। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। পরবর্তী ক্লাসে আমি পড়াবো সমযোজী যৌগ সম্পর্কে। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি।